দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। সিলেটে রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবর লাপাত্তা, প্রমাণ মেলেনি গণপিটুনির, শোকে মলিন পরিবার। লাগে আমার স্বামীর জীবন ধর্ষণের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ, ধর্ষকরা পশুর চেয়ে অধম বললেন প্রধানমন্ত্রী। ডিসি ইউএনওকে শাসানোয় তোলপাড়, মামলার হুঁশিয়ারি সিইসির, বক্তব্য সুপার এডিটেড, দাবি নিক্সন চৌধুরী। ভয়েস এডিট করে পুরো করে আমার বিপক্ষে শত্রুপক্ষ যারা আছেন তারা এটা করে হুবহু উনি যা বলেছেন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এখানে কোনো ধরনের এডিট হয়নি। বগুড়ায় কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন, রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে 2 জন নিহত। জাতীয় পরিচয়পত্র জালিয়াতিতে অবশেষে হুঁশ ফিরল নির্বাচন কমিশনের, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। গতকালকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটি একটি গবেষণা ভিত্তিতে এসেছে। সেটি হচ্ছে আইইডিসিআর এবং আইসিডিডিআরবির গবেষণা, এবং সেখানে বলা হচ্ছে ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষের বিভিন্ন সময়ে করোনা হয়ে গেছে। এখন পর্যন্ত যেসব খবর আমরা পেয়েছি বা যে ধরনের ধারণা ছিল, সরকারি হিসেবে ঢাকা শহরে বলা হচ্ছে 2 লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে এই রোগে। আরেকটি পরিসংখ্যান মাঝখানে আমরা পেয়েছিলাম, সেই জরিপে 8 থেকে 16 এই ধরনের একটি ধারণা করা হচ্ছিল লাখে। এখন যে জরিপটি আসছে সে অনুযায়ী প্রায় 1 কোটি ছুঁই হচ্ছে এই সংখ্যা। এতদিন যে কথা বলা হচ্ছিল যে যথেষ্ট সংখ্যক পরীক্ষা আমরা করছি না, তার হয়তো একটা প্রমাণ আমরা এই যাত্রায় পেলাম। এর ফলে আসলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে, আমরা কি খুব নিশ্চিত হয়ে যাব যে বেশিরভাগ মানুষের করোনা হয়ে গেছে, যে হার্ড ইমিউনিটির কথা এর আগে বলা হচ্ছিল সেটি অর্জনের কাছাকাছি আমরা চলে এসেছি, তাই আর ভাবনার কোনো কারণ নেই, নাকি এখনো দুর্ভাবনার অনেক কিছু রয়ে গেছে? এসব নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর মোশতাক হোসেন, তিনি উপদেষ্টা আইইডিসিআর। আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, তিনি চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, তিনি সাবেক ইউনিট প্রধান, মহামারী নিয়ন্ত্রণ, আইসিডিডিআরবি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই গতকালকে প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট রয়েছে, সেটি দেখে নিতে চাই। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে জল্পনা কল্পনা যখন জোরে সোরে চলছে, ঠিক তখনই প্রকাশ পেল করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণা তথ্য। রাজধানীর একটি হোটেলে প্রকাশিত গবেষণা তথ্য থেকে জানা যায়, রাজধানীর 45% মানুষ ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন, আর এদের 24%রই বয়স 60 বছরের বেশি। আইইডিসিআর ও আইসিডিডিআরবি যৌথভাবে এ গবেষণা করেছে। গবেষণায় দেখা গেছে ঢাকা শহরের বস্তির প্রায় 3/4 মানুষ সংক্রমিত হয়েছেন। রাজধানীর 25টি ওয়ার্ডের 12,699 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 9.8%-এর মধ্যে। গত 18 এপ্রিল থেকে 5 জুলাইয়ের মধ্যে জরিপ করে এই তথ্য পাওয়া গেছে। অনুষ্ঠানে জুমে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দ্রুত পদক্ষেপ ও সিদ্ধান্ত নেয় সুফল পেয়েছে দেশের মানুষ। আমরা জনবল নিয়োগ দিয়েছি, পিপিইর ব্যবস্থা করা, ল্যাব ব্যবস্থা করা, 1টা থেকে 100টা, আমরা সবকিছু জানতে পেরেছি এবং খুব দ্রুত গতিতে আমরা সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণ করেছি। দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনা যেহেতু রয়েছে, তাই বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এই দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ যাতে না আসে, সেই জন্য আমাদের কি করণীয়, আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার বিষয়গুলো, সেই দিকে যেন আমরা বারবার জোর দিই। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত কেউই নিরাপদ নয়, তাই করোনা থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরতে হবে। Vaccine is very important. It's one of the most important factors that gives a community, a country, herd immunity. এবং that is the kind of immunity that we want. শুরুতেই ডক্টর মোশতাক হোসেন আপনার কাছে আসতে চাই। যে পরিসংখ্যান আমরা এখন পেলাম সে অনুযায়ী ঢাকা শহরের যে জনসংখ্যা 2.10 কোটি বেশি,
তার ৪৫% ধরলে ১ কোটির কাছাকাছি মানুষ এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে গেছেন। সেটি যে সরকারি পরিসংখ্যান অর্থাৎ ২ লাখের যে হিসেব আমরা পাচ্ছি তার ৫০ গুণ বেশি। তাহলে কি পরীক্ষাটা এতটাই কম হয়েছে এতদিন, নাকি এই জরিপে কোনো ফাঁকফোকর থেকে গেল? কথা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নিতে হবে। জি, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি, 3টি গুরুত্বপূর্ণ গবেষণার অন্তর্বর্তীকালীন ফলাফল কালকে প্রকাশ হয়েছে। এটা নিয়ে গণমাধ্যম খুবই প্রশংসনীয় ভাবে এটা নিয়ে তারা নানা খবর চেপেছে। কিন্তু যেটা প্রথমে যে সংশোধনীটা আইডিসিআর এবং আইসিডির পক্ষ থেকে দিচ্ছেন, যে আরটিপিসিআর পরীক্ষার যে নমুনা পদ্ধতি দৈব চয়ন ভিত্তিতে 25টি ওয়ার্ড থেকে, সেটা মোটামুটি প্রতিনিধিত্বমূলক। কিন্তু অ্যান্টিবডি পরীক্ষা যেটা হয়েছে সেটা কিন্তু তার থেকে কম, সেটা একেবারে 692 জন এবং বস্তিতে 125 জন। এই এত অল্প সংখ্যক নমুনা নিয়ে সারা ঢাকা শহরের প্রতিনিধিত্বমূলক করা যায় কিনা সেটা তো নিশ্চয়ই না। কাজে এই বিষয়ে একটা সংশোধনী আইডিসি থেকে দিয়েছে, হয়তো আপনারা পেয়েছেন। তবে কথা আছে, দেখুন আপনি যেভাবে বললেন যে এইভাবে পাওয়া, যদি ধরেও নেই যে 45 ভাগ বা 44 ভাগ পজিটিভ পাওয়া গেছে, এটা কিন্তু কোনো মানে অবাস্তব কিংবা একেবারে ব্যতিক্রমী কিছু না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মে মাসে যখন সবচেয়ে বেশি করোনা ভাইরাসের সংক্রমণটা ছিল, সেই সময় তারা অ্যান্টিবডি টেস্ট করে দেখেছে যে যত লোক ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে তার 80 গুণ মানুষ পরীক্ষার বাইরে রয়ে গেছে। নিউ ইয়র্ক শহরে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য শহরেও একইভাবে তারা যখন অ্যান্টিবডি টেস্ট করে সেরো প্রেভালেন্স সার্ভে করেছে, তখন ল্যাবরেটরি পরীক্ষায় যতজন শনাক্ত হয়েছে তার চাইতে অন্তত পক্ষে 40, 50, 60 গুণ বাইরে রয়েছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে বলেছে, এই অ্যান্টিবডি টেস্ট থেকে তারা বুঝেছে যে আফ্রিকা মহাদেশে সহ সারা পৃথিবীতে সমগ্র জনসংখ্যার শতকরা 10 ভাগ লোক গড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যান্টিবডি ডেভেলপ করেছে। কিন্তু নিশ্চয়ই সমগ্র পৃথিবীর জনসংখ্যা শতকরা 10 ভাগ মানুষের আরটিপিসিআর টেস্ট করা হয়নি। কাজে এই বিষয়টি হয়তো উল্লেখ করা হয়নি সেই গবেষণার সময়, বা সেটা সেই প্রসঙ্গ আসেনি। এটা একেবারেই স্বাভাবিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে। এতে আরটিপিসিআর পরীক্ষার অপ্রতুলতা আছে, হ্যাঁ সেটা অপ্রতুলতা সব দেশেই আছে, কিন্তু এই আরটিপিসিআর পরীক্ষা থেকে আমরা একটা প্রমাণতা ঠিকভাবেই বের করতে পেরেছি, এখন সেটা বুঝতে পারছি। তবে যত বেশি টেস্ট করা হবে তত বেশি রোগী শনাক্ত করা হবে, তাদেরকে আইসোলেট করা এবং কোয়ারেন্টাইন করলে আমরা সংক্রমণটা দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু বাংলাদেশে একেবারে খুবই খারাপ কাজ করে ফেলেছে, এর চেয়ে বা অনেক বেশি লোক অ্যান্টিবডিতে পরীক্ষা পাওয়া গেছে, বিষয়টা তেমন নয়। সমস্ত দেশে একই ফর্মুলা প্রয়োগ করা হয়েছে এবং এটি সোয়াইন ফ্লু যখন হয় মহামারী, তারপরে অ্যান্টিবডি টেস্ট করে দেখা গেছে যতজন সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে তার চাইতে কমপক্ষে 10 গুণ এবং ম্যাক্সিমাম 40 গুণ বেশি তার পরীক্ষার আওতার বাইরে রয়ে গেছে, যারা মৃদু লক্ষণযুক্ত এবং যাদের হয়তো কোনো লক্ষণই নেই। এবং আমরা দেখছি করোনা ভাইরাসের বেলায় কোনো দেশে এর চেয়ে বেশি, কোনো দেশে এর চেয়ে কম সংখ্যক রোগী শনাক্তের বাইরে রয়ে গেছে। কাজে এই বিষয়টি খুব একটা ব্যতিক্রম বলে আমরা দেখছি না। ধন্যবাদ। ডক্টর ইকবাল, আপনার কাছে আসতে চাই। উপমহাদেশের বিচারেও বাংলাদেশ যদি 10 লাখে যে পরীক্ষার সংখ্যা আমরা বিভিন্ন ওয়েবসাইটে পাচ্ছি, সেই অনুযায়ী উপমহাদেশের মধ্যে বাংলাদেশ পিছিয়ে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলুন বা ইউরোপের বিভিন্ন দেশের সাথে বোধহয় আমাদের পরীক্ষার হারটা তুলনীয় নয়। সেক্ষেত্রে অন্যান্য দেশের মতোই আমরা আরটিপিসিআর এর অপ্রতুলতায় ভুগেছি, এই বক্তব্যের সাথে কি আপনি একমত হবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং চ্যানেল 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আসলেই একমত হব, কারণ আমাদের টেস্ট তো আসলে অপ্রতুল। 17 কোটি মানুষের মধ্যে আমরা আসলে কতটুকু টেস্ট এই পর্যন্ত করতে পেরেছি, আপনারা এটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমরা সবাই জানি। কিন্তু আমি একটা মুস্তাক ভাই যে কথাগুলো বলছিলেন আমি সব শুনছিলাম মনোযোগ দিয়ে, আমি একটু ওনার কথার সাথে একটু অ্যাড করে দেই। যেমন আজকের বিবিসি নিউজে WHO যে নির্বাহী প্রধান আছেন উনি বলেছেন, একদম ইংলিশে এই কথাটা উনি বলেছেন যে হার্ড ইমিউনিটিটা একেবারে ইমরাল এবং নট পসিবল এট অল। উনি এইভাবেই
তথ্যটা দিয়েছেন, ঠিক আছে? হার্ড ইমিউনিটি আসলে মানেটাই অনেকে বুঝতে চান না। একটা কিন্তু হচ্ছে যে আপনি ভ্যাকসিনাইজেশনের মাধ্যমে মেজরিটি মানুষকে যদি আপনি যখন ভ্যাকসিন দিয়ে দিবেন, মানে ধরেন 100 জনের মধ্যে প্রায় 90-95 ভাগ আপনি দিয়ে দিতে পারবেন, তখনই একভাবে হার্ড ইমিউনিটি হয়। অথবা আপনার যে এই ডিজিজটা স্প্রেড যত মানুষের কাছে যাবে, যেমন আপনি 80% মানুষের যদি হয়ে যায়, তখন আপনি হার্ড ইমিউনিটি বলতে পারেন। তাহলে উদাহরণ দিয়ে বলি, আপনি যখন একটু আগে বলছিলেন যে 1 কোটি মানুষের হয়ে গেলে কি কিছুতেই হবে না, আমি বলছি ধরেন আমাদের দেশে 20 কোটি মানুষ আছে। এখন এই 20 কোটি মানুষের যদি হার্ড ইমিউনিটি হতে হয়, তাহলে 80% হয় 16 কোটি মানুষ, এবং এই 16 কোটি মানুষকে আপনার কিন্তু আক্রান্ত হতে হবে, প্লাস একটা ফর্মুলা আছে 1.3% আপনার ডেথ হতে হবে, সেইখানে কিন্তু আসে আপনার প্রায় 21 লক্ষ মানুষ। আর সব সময় কিন্তু হিসাব মিলবে না। যেমন 4 যদি হয়, 2 + 2 4, 1.5 প্লাস আপনার 3.5 আধা এবং 3.5 হলো 4। আবার আপনি অনেকভাবেই 4 মিলাতে পারেন, কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু সবসময় আপনার ঠিক তথ্যটা দিবে না। যেমন ICDDRB যেই তথ্যটা কালকে দিয়েছে, আপনি খালি বোঝেন ওনারা যে ইসলামের 74% মানুষকে আপনি যেটা সেরো প্রিভেলেন্স করেছে, একটা জিনিস বুঝতে হবে, প্রিভেলেন্স এবং সেরো প্রিভেলেন্সের পার্থক্য আছে। প্রিভেলেন্সটা হচ্ছে যেটা আমরা PCR মেশিন বা অ্যান্টিজেন টেস্ট দিয়ে যে টেস্টগুলো করেছি, যেটাও ICDDRB আগে একবার রিপোর্ট দিয়েছে যে আমাদের ইসলামে 6% এবং নন ইসলামে 9% মানুষের আপনার কোভিড হয়েছিল বা আছে। কারণ কি, আমরা যেহেতু টেস্ট করতে পারছি না, আমাদের এরকম একটা স্যাম্পল বেস স্টাডি করতে হবে। কারণ কি, আপনি দেখেন মাত্র 125 জনের উপরে কিন্তু তারা অ্যান্টিবডি টেস্টটা করেছে। এখন 125 জনের মধ্যে ওই মুহূর্তে তাদের অ্যান্টিবডি ছিল, এবং এটা এমন একটা সংক্রমণ ব্যাধি, আমরা কিন্তু বারবার এটা আপনার মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় বলে এসেছি, এই একমাত্র রোগ যেটা অ্যান্টিবডি অনেকের হয় না, অনেকের হলেও 1-2 মাসের বেশি থাকে না। এখন যে পার্সেন্টেজের কথা ওনারা বলেছেন, ওনারা ওই মুহূর্তে অ্যান্টিবডি ছিল, দেখা যাবে যে 15 দিন পর থেকে আবার তার অ্যান্টিবডিটা নেই। তো সুতরাং এইটা আসলে এমন বড় কিছু হয়নি, বাট স্টাডির মাধ্যমেই একটা কিছু বের করতে হবে। যেমন ওনারা কিন্তু মাত্র 125 জনকে আপনার ইসলামে করেছেন এবং 692 জন, যেটাতে 45% এসেছে, যেটা একেবারেই রিপ্রেজেন্টেটিভ না। আমাদের 17 কোটি মানুষের এটা রিপ্রেজেন্টেটিভ না। আরো বড় আকারে এটাকে বলে সেরো এপিডেমিওলজিক্যাল স্টাডি, মানে আপনার এপিডেমিওলজিও থাকবে এটার ভিতরে এবং অ্যান্টিবডি টেস্ট দিয়েই করতে হবে, এটাকে বলে সেরো এপিডেমিওলজিক্যাল স্টাডি। সেইটা আপনার আরো বড় আকারে করতে হবে। ওনারা জাস্ট আপনার প্রাথমিক যে রিপোর্ট গুলো এসছে সেই রিপোর্টটাই কিন্তু দিয়েছে। সুতরাং এটা নিয়ে এত বেশি আপস এন্ড ডাউনস আমরা না করি, এবং আমার একটা অনুরোধ থাকবে সরকারের প্রতি যে রোগ হওয়াটা কিন্তু কারো দোষের কিছু না, এবং এই যে আপনার অ্যান্টিবডি থাকা মানে কিন্তু রোগ না। আর একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, একটাকে বলে ইনসিডেন্স, একটা প্রিভিলেন্স। আজকে যে লোকগুলোর অসুখ হলো এই সংক্রমণ, তাকে ইনসিডেন্স বলে। এটাই যখন একদিন পার হয়ে যাবে, সেটাই কিন্তু প্রিভিলেন্স হয়ে যাবে। তো সুতরাং এটা কিন্তু বড় কোনো ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। ডক্টর হোসেন মধ্যে কিছু বলতে চাইছিলেন, একটু আনমিউট করে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না, আমরা একটু আনমিউট করতে হবে। ডক্টর হোসেনের কথা শুনতে পাইনি, পরে আনমিউট করে যদি বলেন আমরা নিশ্চয়ই শুনতে পাবো। এই ফাঁকে অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে আসতে চাই। এই যে অ্যান্টিবডিটা গড়ে উঠছে শরীরের মধ্যে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কতদিন টিকে থাকছে সেটা সম্পর্কে তো স্পষ্ট ধারণা এখন পর্যন্ত নেই। তাহলে যতই আমরা আক্রান্ত হই, আমাদেরকে খুব একটা লাভ হচ্ছে নাকি আমরা একই ধরনের ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে, এবং আমার আগে যে দুজন আলোচনা করলেন ওনারা যে বিষয়গুলোর অবতারণা করেছেন সেইটার ব্যাকড্রপ থেকে আমি কথাটা সরাসরি বলতে চাই। সেটা হচ্ছে যে 1 নম্বরে উনি যেটা বলেছেন যে হার্ড ইমিউনিটি, এটা সিম্পলি আনএথিক্যাল। সুইডেন ছাড়া পৃথিবীর আর কোনো দেশ এই চেষ্টা করেনি। হার্ড ইমিউনিটি অ্যাচিভ করার স্বীকৃত পদ্ধতি হচ্ছে ভ্যাকসিনেট করে করতে হবে, মানে আমি মানুষকে প্রোটেক্ট করে হার্ড ইমিউনিটি অ্যাটেন্ড করতে হবে, মানে ওনাকে রক্ষা করে হার্ড ইমিউনিটি অ্যাটেন্ড করতে হবে, ওনাকে এক্সপোজ করে না। তাও আবার এমন একটা ভাইরাসের প্রতি এক্সপোজ করে যেই ভাইরাসটা কি করে সেটা সম্পর্কে আমাদের জানাশোনা এখনো 10% হয়েছে কিনা আমরা জানি না। এবং আমি গতদিনও এখানে বলেছিলাম যে এই ভাইরাসটি অন্তত ইতিমধ্যে আমরা জেনেছি 6 থেকে 7টি সিস্টেম এবং অর্গানকে ইনভলভ করছে, ড্যামেজ করছে। তার মধ্যে 3টি খুব ভাইটাল, লাং,
হার্ট, ব্রেইন, একেবারে ক্লিয়ার এভিডেন্স আছে এই 3 জায়গা আক্রমণের। এছাড়াও আরো কিডনি সহ আরো বেশ কয়েকটি, প্যানক্রিয়াস সহ বেশ কয়েক জায়গায় ইনভলভমেন্ট ইতোমধ্যে প্রমাণ হয়েছে। সো যেটার একটা লং টার্ম হেলথ ইম্প্যাক্ট আছে, এরকম একটা ভাইরাসকে ফ্রিলি ঘুরতে দেওয়া, হার্ড ইমিউনিটি বলতে ওনারা তাই মিন করতেছেন সবাই, যে ফ্রিলি ঘুরতে দিবেন আপনারা, এবং সেটার মধ্যে দিয়ে মানুষরা তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, অতএব ওনারা লড়াই করার সৈনিক ওনার শরীরে তৈরি হবে, এর ফলে সোসাইটিতে ট্রান্সমিশন বন্ধ হবে। এটা অবশ্যই আনএথিক্যাল, আনফেয়ার, এটা এই যুগে ভাবা যায় না, এবং এর আগে কোনোদিন কোনো মহামারীর প্রতিরোধের ক্ষেত্রে, কোনো ভাইরাল রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটা প্র্যাকটিস করা হয়নি। সো আমার মনে হয় যে এই ধরনের চিন্তাভাবনা একেবারেই খুবই র্যাডিক্যালি ইনসেইন, একদম ক্লিয়ারলি বলতে চাই আমি, যেটা র্যাডিক্যালি ইনসেইন এই ধরনের চিন্তা করা। মানুষকে ভাইরাসে এক্সপোজ করে দিয়ে তার মধ্যে ইমিউনিটি গড়ে উঠবে, উনি একটা হিসাব দিয়েছেন, হিসাবের যাই হোক, হিসাবের সংখ্যা এদিক ওদিক হতে পারে, উনি খুবই ভালো বলেছেন সেটা, যে হিসাবে সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দিয়ে আমরা তাদেরকে ইমিউন করব, এটা কোনো আইডিয়া হতে পারে না। কিন্তু গণমাধ্যমে যখন এই ধরনের একটি গবেষণা আসে, বিশেষ করে সরকারি একটি প্রতিষ্ঠান যখন এর সাথে জড়িত থাকে, মানুষ কি মনে করে না যে ও তাহলে তো বেশিরভাগ মানুষেরই হয়ে গেছে, আর ভয়ের কিছু নেই? এই ধরনের একটি বার্তা যায় কিনা মানুষের? এই জায়গাটাই বারবার, এইটা অবশ্যই এই বার্তাটা সম্পর্কে আমি গতদিন আমরা বারবার বলছি যে আসলে আমরা এই জায়গাটা মিস করে ফেলছি, যে আসলে মেসেজ যাওয়ার ক্ষেত্রে যে মানুষ একদম সত্য। আজকে আমার ড্রাইভার বলছে যে আর তো স্যার মাস্ক পরার দরকার নাই, ভয়ঙ্কর একটা মেসেজ। এটা অবশ্যই স্পষ্ট হওয়া দরকার যে এই যে যারা ইনফেক্ট, মানে যাদের শরীরে অ্যান্টিবডি, এক নম্বর রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না, আমি ডিটেলটা যাচ্ছি না, কিন্তু এর কাছাকাছি অবস্থায় পাওয়া যাবে। আসলে আমরা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে যদি হয়, অনেক লার্জ স্কেল, যেটা উনি বললেন সেরো এপিডেমিওলজিক্যাল স্টাডি করলেও এর থেকে খুব ডিফারেন্ট কিছু হবে না। কারণ আমরা যদি শুধুমাত্র মুম্বাইয়ে তাকাই, মুম্বাইয়ের অবস্থাও সেম, দিল্লিতে তাকাই অবস্থা সেম, 40-এর ঘরে, 57-40 এই ধরনের ঘরেই থাকে মানে গড়ে সব জায়গায়। এবং সেটা আবার সেকেন্ড টাইম যখন করা হয়েছে, ইন দ্য মিনটে মুম্বাইতে সেকেন্ড সার্ভেলেন্স করা হয়েছে, দিল্লিতে থার্ড সার্ভেলেন্স করা হয়ে গেছে, মানে আমাদের পাশের দেশে কথা। আর সেখানে আমরা প্রথম সার্ভেলেন্সের রেজাল্ট গতকালকে করে আজকে আমরা আলাপ করা শুরু করেছি। সো আমরা অনেক পেছনে সব ব্যাপারেই পড়েছি, শুধুমাত্র যে টেস্টে পড়েছি তা না, আমরা এই ব্যাপারটা মনিটর করার ক্ষেত্রে পড়েছি এবং এর প্রিপেয়ারনেসের ক্ষেত্রে পড়েছি। এখন যেই কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা মনে করি এই অ্যান্টিবডির প্রেজেন্সের মধ্য দিয়ে মানুষের মধ্যে এই রোগের আক্রান্ত হওয়ার যে প্রমাণটা হলো, এই আক্রান্ত মানুষরা বলাই হয়েছে 82% কোনো লক্ষণ নেই, কিন্তু যারাই আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যেই পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে। অতএব আমাদের যা আছে এই মুহূর্তে, যে মাস্ক সহ যে প্রোটেক্টিভ মেজার নেওয়ার কথা, এটি ধারাবাহিকতা রক্ষা করতে হবে একেবারে নিশ্চিদ্রভাবে। এবং এটা আরও বেশি আমাদের প্রমাণ করছে যে আমরা এই গত কয়েকদিন রিল্যাক্টেন্ট থাকার কারণে কি অবস্থাটায় আমরা ছেড়ে দিয়েছি পুরো ঢাকা শহরকে। আমরা একেবারেই এই ব্যাপারটা দায়সারাভাবে দেখেছি এবং সেই কারণেই প্রায় অর্ধেক পপুলেশন আজকে এক্সপোজ হয়ে গেছে। অতএব আমাদের সতর্কতা বাড়াতে হবে, এই ব্যাপারগুলোতে ভিজিল্যান্ট হতে হবে, সরকারকে ইন্টারভেন করতে হবে আরও শক্তিশালীভাবে। আসলে ঠিক উল্টাটাই সত্য। জি, একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে ফিরে আসি। এই যে পরিস্থিতি আমরা দেখছি, এখন কি তাহলে আরো টেস্ট করাটা জরুরি রয়ে গেছে, নাকি যে হারে টেস্ট হচ্ছে এইভাবেই চলুক, অ্যান্টিজেন বা অ্যান্টিবডির এই মুহূর্তে আর দরকার নেই, মানুষকে তারপরেও সচেতন হতে বলতে থাকা, সেভাবেই চলবে? টেস্ট অবশ্যই বাড়ানো দরকার, কিন্তু আমি এই কথার সাথে একমত নই যে আমরা প্রকৃত চিত্র পাচ্ছি না। আমরা চিত্র অবশ্যই পাচ্ছি। সার্ভেলেন্সের নিয়মই হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থানে আমরা তথ্য সংগ্রহ করব, দেখব যে রোগটা বাড়ছে না কমছে, কোন মানুষের মধ্যে হচ্ছে, একটা জনমিতিক চরিত্র দেখা সেটা। কিন্তু টেস্ট বাড়ানো দরকার হচ্ছে মহামারী নিয়ন্ত্রণের জন্য। যত বেশি লোককে আপনি শনাক্ত করবেন মহামারী, তাদেরকে আলাদা করে চিকিৎসা দেবেন এবং তাদেরকে কোয়ারেন্টাইন করবেন। টেস্টটা শুধু একমাত্র নয়, টেস্টের উদ্দেশ্য হচ্ছে মহামারীর যে সংক্রমণটা সেটা কমানো, সেটাকে নিয়ন্ত্রণ করা। সেজন্য যত বেশি আমরা টেস্ট করব তত বেশি সংক্রমণের উৎসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য অ্যান্টিজেন টেস্টটা যত দ্রুত আমরা যে আরটিপিসিআর সে সমস্ত জেলায় দিতে পারি, আমাদের সংখ্যা ভারতের মতো আমরা অনেক করতে পারবো। ভারতে এটা অনুমোদন হবার পরেও এখনো এত দিন লেগে যাচ্ছে কেন, সেটার ব্যাপারে কি একটু আলোকপাত করতে পারেন? এই বিষয়ে আমি যেটা জানি যে আইডিসিআর এই অ্যান্টিজেনের যে কিট যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, তার সাথে আরটিপিসিআর মিলিয়ে দেখা যে এটা একই রকম বা কাছাকাছি মাত্রায় সে সংবেদনশীল কিনা, সে কাছাকাছি মাত্রায় সুনির্দিষ্ট কিনা, মানে স্পেসিফিক, এবং আপনার এই বিষয়ে তাদের সেন্সিটিভিটি আছে কিনা,
সেটা সমাপ্ত হয়নি। সেটা সমাপ্ত না হওয়া পর্যন্ত তো আমরা বাংলাদেশের বাজারে সেই কিটটা ছাড়তে পারি না, যেটা আরটিপিসিআর এর মতোই কাজটা করবে। তবে আশা করা যায় খুব দ্রুতই সেটা হবে। তাহলে আমরা আরো বেশি সংখ্যক রোগীকে শনাক্ত করে তাকে আইসোলেট করতে পারবো। কিন্তু আমার ধারণা, যদি আমরা টেস্টের সংখ্যা বাড়াই, আমাদের শনাক্তের যে হার এখন আছে 10 থেকে 12, এটার খুব একটা পরিবর্তন হবে না। শনাক্তের হার একই থাকবে, কিন্তু সংখ্যাটা বেড়ে যাবে। এখন যেমন 1000 হচ্ছে, সেখানে হয়তো 2000 হবে, কিন্তু শনাক্তের যে হারটা বাংলাদেশে সেপ্টেম্বর মাস থেকে সংক্রমণের হারটা কমে গেছে। এই কমাটা আরো কমাতে হবে। 5% নিচে যদি আমরা আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই ঢেউটা আমরা শেষের দিকে নিয়ে আসছি। কিন্তু আমাদের আশঙ্কা যে সংক্রমণটা সেই পর্যায়ে আসার আগে হয়তো আবার বেড়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন যে আবার শুকনো মৌসুমে এই বিষয়টি আরো বেড়ে যেতে পারে, কারণ বিদেশে এটা বাড়ছে। আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারতে এখনো খুবই উচ্চ মাত্রায় সংক্রমণ রয়েছে, এবং আমাদের দেশেও এই শীতকালীন মৌসুমে অনেক সামাজিক পালা পার্বণ, পারিবারিক ভাবে মেলামেশা, সেই মানুষের থেকে মানুষের সংক্রমণের আশঙ্কাটা এখানে বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। এখানে সাবধানতার কোন রকম ছাড় দেওয়া যাবে না। ধন্যবাদ। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে ফিরে আসি। যে বিভিন্ন ধরনের টেস্ট বাজারে আসতে বা অনুমোদন পেতে যে দীর্ঘ সময় লাগছে, একজন গবেষক হিসেবে আপনি সেটাকে কতখানি যৌক্তিক মনে করেন এটা জানতে চাই। আর এর পাশাপাশি যে একটা স্বাভাবিক ডাক্তারি পরীক্ষার জন্য যে মানুষকে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা আরো সহজ কিভাবে করা যায়? ধন্যবাদ। এখানে যে দুটো অংশ আসলে, একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পরীক্ষার জন্য যে অপশনসগুলো, যেগুলো ইতিমধ্যে মোস্তাক ভাই আলোপ করলেন, যে আমাদের কিছু অ্যান্টিজেন বেসড কিছু পরীক্ষা আছে, অ্যান্টিবডি বেসড, এবং সেখানে আবার ভাগ আছে। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে ফিরে আসি। যে বিভিন্ন ধরনের টেস্ট বাজারে আসতে বা অনুমোদন পেতে যে দীর্ঘ সময় লাগছে, একজন গবেষক হিসেবে আপনি সেটাকে কতখানি যৌক্তিক মনে করেন এটা জানতে চাই। আর এর পাশাপাশি যে একটা স্বাভাবিক ডাক্তারি পরীক্ষার জন্য যে মানুষকে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা আরো সহজ কিভাবে করা যায়? ধন্যবাদ। এখানে যে দুটো অংশ আসলে, একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পরীক্ষার জন্য যে অপশনসগুলো, যেগুলো ইতিমধ্যে মোস্তাক ভাই আলোপ করলেন, যে আমাদের কিছু অ্যান্টিজেন বেসড কিছু পরীক্ষা আছে, অ্যান্টিবডি বেসড, এবং সেখানে আবার ভাগ আছে আসলে, কতগুলো ল্যাব বেসড, কতগুলো হচ্ছে পয়েন্ট অফ কেয়ারে র্যাপিড ডিটেকশন। সো আমাদের জন্য এটা সিলেক্ট করা দরকার যে আসলে কোনটা আমরা পারবো, এবং সেখানে আপনি যেটা বলেছেন খুবই যথার্থ, এবং আমরা দেখতে পাচ্ছি যেটাতে এক ধরনের একটু বেশি সময়ের আমরা যেটুকু বুঝতে পারি, আমরাও ইতিমধ্যে এখানে ভ্যালিডেশন করেছি। ভ্যালিডেশনের জন্য যেটুকু রিকোয়ার্ড সময় আরটিপিসিআর এর এগেনস্টে ভ্যালিডেশনের জন্য, তার তুলনায় আসলে একটা অ্যান্টিজেন টেস্টের জন্য বেশি সময় লেগে যাচ্ছে। অতএব এটা আসলে আমরা আশা করবো, স্যার মুস্তাক ভাই বললেন যে খুবই দ্রুত হয়তো চলে আসবে। অ্যান্টিবডি অবশ্যই সেটাও অ্যান্টিবডি টেস্টের জন্য যে টেস্টটা এখানে করা হয়েছে এবার, এই ধরনের টেস্ট করার জন্য অ্যান্টিবডি টেস্টের কোনটা করবেন ওনারা, সেটা হচ্ছে অথরিটির ইস্যু। কিন্তু আইদার ল্যাব বেসড অর যদি পারা যায় র্যাপিড ডিটেকশন কিট, কারণ হচ্ছে এখানে কোনো ডায়াগনোসিসের চেষ্টা করা হচ্ছে না। এই কথাটা বুঝতে বারবার ওনারা ভুল করছে। অ্যান্টিবডি কিট তো ডায়াগনোসিসের জন্য ব্যবহার করছে না। অতএব এখানে ওনারা এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। তো আপনি একটা ধারণা পাচ্ছেন আপনি একটা কমিউনিটি সম্পর্কে, ওখানে কত ভাগ লোকের অ্যান্টিবডি হয়েছে। এখানে ওনারা ফলস পজিটিভ ফলস নেগেটিভের যে আশঙ্কা আতঙ্ক যেটা দেখান ওনারা, এটা তো আসলে এইখানে বুঝতে পারা লাগবে যে এটার উদ্দেশ্যটা তো ওই রকম না। দ্বিতীয়ত আপনি যে প্রশ্ন করেছেন যে হ্যাঁ নেগেটিভ কোভিড নেগেটিভ টেস্ট ছাড়া অন্যান্য পরীক্ষাই করতে পারতেছে না মানুষজন, তাহলে এটা অবশ্যই আমাদের ল্যাবরেটরিগুলো ডেডিকেট করা হয়নি ওইভাবে। ল্যাবগুলোকে লাইক একটা সিটি মেশিন, সিটি স্ক্যানের মেশিন যদি দুইটা হতো, একটা ডেডিকেটেড ফর কোভিড, তাহলে পরে আসলে এটা একটা বন্দোবস্ত হতে পারে। কিন্তু যদি সেটা না করা হয়, তাহলে যে পরিমাণ কন্টামিনেশন হয়ে যাবে। আমাদের এখন দেখতে পাচ্ছেন 45 না হলেও একটা বিরাট সংখ্যক মানুষ অ্যাপারেন্টলি সুস্থ, অন্য পরীক্ষা করতে যাবেন, অথচ উনি একজন কোভিড সংক্রমণ আক্রান্ত মানুষ। তো এই জায়গাতে আসলে ল্যাবগুলোর জন্য হাতে অপশন নাই এখন এই মুহূর্তে, যে কোনো ইনভেসিভ প্রসিডিউর করার আগে তাদের আসলে কোভিড টেস্ট করা ছাড়া, এটা বিকল্প নেই তাদের হাতে এখন। কিন্তু এটা অবশ্যই এটা একটা সাফারিং হচ্ছে মানুষের, কিন্তু এখন আমাদের যেই লেভেলে কমিউনিটি ট্রান্সমিশন আছে এই মুহূর্তে আসলে বিকল্প নেই কোনো আমার বিবেচনায় আসলে। এটা সেক্ষেত্রে অ্যান্টিজেন কিটগুলো যদি বাজারে আসে, সেক্ষেত্রে কি অ্যাবসলিউটলি দুই জোড়াই তাই করা হচ্ছে আসলে। তারা অ্যান্টিজেন কিট জাস্ট বাইরে অ্যান্টিজেন টেস্টটা করছে, 30 মিনিটসের মধ্যে রেজাল্ট নিয়ে এসে ভেতরে ঢুকে পড়তেছে যে কোনো টেস্টের আগে। ওইটা দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন।
সেক্ষেত্রে ধরুন পাশের দেশে যে ধরনের অ্যান্টিজেন কিটের কথা বলা হচ্ছে, সেগুলো কি তারা পরীক্ষা করে যখন নিয়ে আসতে পেরেছে, আমরা কেন পারছি না তাহলে? আমরা এখানে তো একটু চিন্তা ইনোভেটিভ হওয়ার ব্যাপার আছে। আসলে চিন্তা ভাবনার ক্ষেত্রে যদি আপনি এটাকে রিপিট করেন অ্যান্টিবডি টেস্ট দিয়ে, তাহলে পরে কনফার্ম। আপনি পজিটিভ ফলস পজিটিভ নিয়ে তো ভয় যে ফলস পজিটিভ আছে, কিন্তু ফলস পজিটিভ আপনি অ্যান্টিবডি টেস্ট করে আপনি স্ক্রিন করে ফেরত 2বার টেস্ট করেন, একটা টেস্ট আরেকটা তো র্যাপিড টেস্ট, তো এগুলো তো জাস্ট মুহূর্তের মধ্যে হয়ে যাবে। সো এই জায়গায় একটু ইনোভেটিভ হতে হবে যে আপনি যদি মনে করেন যে এটা রিলেটিভলি লেস রিলায়েবল, এটা 99 বলতেছেন না, 99% না, 98% না, আপনি একটু কম রিলায়েবল হলে গো ফর সেকেন্ড অ্যান্টিবডি টেস্ট এবং এটাকে স্ক্রিন করে তারপরে ঢুকান। এবং এটা তো সময় লাগতেছে না, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পরের বার। সে এই ধরনের আমাদের এই জিনিসগুলো নিয়ে আসলে যথেষ্ট হোমওয়ার্ক হচ্ছে না আমাদের। যারা নাকি আমি বারবারই বলবো যে আসলে রিসার্চারদেরকে যথেষ্ট এনগেজ করা, যেটা দেশে এমনিতে আমাদের কম রিসার্চার, তাদেরকে যথেষ্ট পরিমাণে এনগেজ করা হয়নি এই প্রসেসটার মধ্যে। এবং এইটার কারণেই আসলে এই ধরনের সলিউশনসগুলো আমাদের যে নিজস্ব বাংলাদেশের উপযোগী সলিউশন বের করে আনা, সেটা হয়ে উঠতেছে না আসলে সেই কারণে। জি, ডক্টর ইকবাল আপনার কাছে আসে। এই যে পরীক্ষার সংখ্যা বাড়ানোর কথা বারবার বলা হচ্ছে এবং সেক্ষেত্রে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন বের করা, যারা এখনো হননি তাদেরকে আলাদা করা, সেই প্রক্রিয়ায় এগোনোর জন্য কি এই অ্যান্টিজেন কিট বলুন বা অ্যান্টিবডি কিট এই মুহূর্তে খুব জরুরি হয়ে পড়েছে? ধন্যবাদ। আসলে আমার অগ্রজ দুইজন বক্তাই কিন্তু এক কথাই প্রতিধ্বনি করেছে, আমি এর বাইরে না। অবশ্যই এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট দুইটি করার প্রয়োজনীয়তা আছে। কারণ কি, আমরা যে পিসিআর মেশিনে এখন যতটাই থাক, সংখ্যায় হয়তো বা 97 বা 100 চলে গেছে, কিন্তু আমাদের প্রান্তিক বা গ্রামাঞ্চলের মানুষের কথা কিন্তু আমরা মাথায় রাখি না, এবং আপনার তাদের কি অবস্থা আমরা কিন্তু জানি না। আমরা যেটাই করছি শহর ভিত্তিক, এবং ঢাকা কিংবা চিটাগাং কিংবা খুলনা এরকম। তো সুতরাং আপনার জিনিসটা বের করার জন্য অবশ্যই অ্যান্টিজেন টেস্টটা অতীব জরুরি, সাথে অ্যান্টিবডি টেস্ট। ওই যে মোশতাক ভাইও বললেন, আমিও নিজেও বললাম যে কোনো একটা সার্ভেলেন্সের জন্য কিন্তু আপনার এই অ্যান্টিবডি টেস্টের প্রয়োজন আছে। কিন্তু এটা কিন্তু বারবার খসরু সাহেবও বারবার বললেন যে এটা কিন্তু ডায়াগনস্টিক টেস্ট না। এখন আপনি আসেন, আমরা কিন্তু 7 মাস অতিবাহিত করলাম, নীতি নির্ধারক বলেন বা রিসার্চারই বলেন, তারা কিন্তু এখন 7 মাসের মধ্যে এখন পর্যন্ত আমরা যে জায়গায় সেই জায়গায় আছি, কিছু দূর এগিয়েছি, সেটা ঠিক। কিন্তু আমি এখন আবার বলবো, এটাও আমাদের প্রফেসর খসরু সাহেব বারবার বলেছেন, আপনার মিডিয়াতে বলেছি, যে আমাদের উচিত কিন্তু সেই মাস্কটা ব্যবহার করা। মাস্ক ছাড়া আমরা কেন বের হই? এটা তো আমার ব্যক্তিগত দোষ, এটা সরকারের উপর দোষ দিলে, হ্যাঁ সরকার অভিভাবক হিসাবে সেই কাজটি কিন্তু করেনি। যেটা একটা অভিভাবক, আমি যদি আজকে একটা অন্যায় করি, আমার বাবা বা মা কিন্তু আমাকে শাসন করবে, সেই শাসনটার মধ্যে কিন্তু আমরা পড়িনি। এবং এই মাস্কটা না পরার কারণেই কিন্তু আজকে আমাদের এত দুরবস্থা। দেখেন, আজকে আমি বা মোশতাক ভাই আপনার স্টুডিওতে এসেই কথা বলতে পারতাম, কেন আসিনি সংক্রমণের কারণে, সংক্রমণ হতে পারে সেই কারণেই কিন্তু আসিনি। তো এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে অন্যদের মাথায় কেন আসছে না? আমি নিজেও যখন বের হচ্ছি, আজকেও আমি বের হয়েছি, মেজরিটি মানুষকে দেখছি মাস্কটা তারা পরছেন না। এখন একটা কথা বলি, এই যে সরকার জীবিকার জন্য বিভিন্ন অফিস আদালত সব খুলতে হবে, খুলেছে, কিন্তু তাদের কিন্তু এই জিনিসটা একটু মাথায় নেওয়া উচিত ছিল যে এমন ভাবে অফিস টাইমিংটা করা, কেউ যেন লাঞ্চটা অফিসে না করে, কিছু অংশ এমন ভাবে ভাগ করে দিত, যে আমি লাঞ্চ কথা বলছি এই কারণে যাতে মাস্কটা না খুলতে হয়। যেমন উদাহরণ দিয়ে বলছি, যেমন কিছু অংশ মানুষ তাদেরকে এমন ভাবে আপনার ডিউটি দিত যে তারা লাঞ্চের আগে বাসায় চলে যাবে, আবার কিছু অংশ লাঞ্চ করে অফিসে জয়েন করবে, অথবা রোস্টার ডিউটি দিতে পারতো, অথবা আপনার এমন ভাবে একটা কাজ করত, যেমন ধরেন আমি একটা অফিস, আমি চিন্তা করে দেখলাম যে 20% লোক দিয়ে আজকে কাজ করাই, পরের দিন আরো 20%, এইভাবে করে করেও কিন্তু আমি কাজগুলো করতে পারতাম। তাতে কি হতো, সংক্রমণের হারগুলো কিন্তু অনেক কমে আসতো, প্রোভাইডেড আমি সবাই মিলে মাস্কটা পরতাম। এবং এই যে বারবার বলা হচ্ছে শারীরিক দূরত্ব, সেই জিনিসটা আমাদের বজায় থাকতো। এবং আমাদের যেহেতু আমাদের যে নর্মাল ট্রান্সপোর্ট যেগুলো আছে, বাসে এখন আমি দেখি বাদুরঝোলা অবস্থায় সবাই, আগে যেটা ছিল এক সিট বাদ দিয়ে আর এক সিট, এখন কিন্তু মানুষজন সেগুলো মানছেন না। কিন্তু তারপরেও যদি সেটাও না হয়, অন্তত পক্ষে মাস্কটা পরুন। অনুরোধ এতটুকুই আপনার মিডিয়ার মাধ্যমে, যে আপনি যদি মাস্কটা পরেন, আপনি শুধু নিজে না আরেকজনকেও কিন্তু আপনি বাঁচাতে পারবেন। যেমন এই যে সরকারের সবচেয়ে প্রধান এবং আমি মনে করি সাকসেসফুল ইস্যুটা হচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিটা না খোলা। এবং এই কারণেই কিন্তু আমাদের কোমলমতি শিশু থেকে শুরু করে আমাদের যে ভবিষ্যৎ যারা আছেন,
তারা কিন্তু রক্ষা পেয়েছেন। এবং তারপরও এর মানে এই না আজকে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হলো না কিন্তু আমি অনেককে চিনি তারা কিন্তু কক্সবাজার চলে গেছে। কক্সবাজারে কিন্তু এখন যদি আপনি খবর নেন 70% অফ করে দিয়েছে এবং মানুষজন কিন্তু মনে করছে তারা নরমাল, এই যে নিউ নরমাল যে শব্দটা, এটাই কিন্তু বিপদের কারণ। আপনি যেখানেই দেখেছেন যে কোনো দেশ ফোর্সফুলি কোনো কিছু করতে গেছে আপনার কিন্তু সংক্রমণের হার সেই রকম বেড়ে গেছে। ধন্যবাদ। এবং তারা কিন্তু যেহেতু মনিটরিং সেল আছে তারা কিন্তু আবার সেগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের দেশ কিন্তু মনিটরিং সেল নাই। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি ডক্টর মোশতাক হোসেন আপনার কাছে। এই যে পরিস্থিতির কথা একটু আগে বলছিলেন ডক্টর ইকবাল, যেখানে প্রচুর মানুষ বিনোদন কেন্দ্রগুলোতে চলে যাচ্ছেন, কক্সবাজার থেকে সেদিন ফিরে আসা একজনের কাছ থেকে শুনছিলাম যে সেখানে খুব কম মানুষই মাস্ক ব্যবহার করেন। যারা যাচ্ছেন তারাও শুরুতে মাস্ক পরে গেলেও খানিকক্ষণ বাদে মাস্ক খুলে ফেলছেন, কারণ আশেপাশে কেউই পড়ছে না। এই যে যারা শিক্ষিত অবস্থাপন্ন, যাদের মাস্ক পরার সক্ষমতার অভাব নেই, তারাও যখন পড়ছেন না, তাহলে এই যে বারবার আমরা বলছি মাস্ক পরতে হবে, সাবধান থাকতে হবে, সেগুলো কি খুব অর্থপূর্ণ হচ্ছে? এই ধরনের পরিস্থিতিতে আসলে ভয়টা যেরকম সংক্রামক, এরকম ভয় না পাওয়াটাও সংক্রামক। যে মার্চ মাসে এপ্রিল মাসে আমরা খুবই ভীত সন্ত্রস্ত হয়েছি, এটাই স্বাভাবিক। এখন সেটা মিলিয়ে যেতে যেতে একেবারে আমি অঙ্কের ভাষায় বলতে গেলে বেস লাইনে চলে গেছে। এক্ষেত্রে সামাজিকভাবে যে সমস্ত আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, স্থানীয় সরকার বলুন, বিভিন্ন বেসরকারি সংগঠন, সরকারি বিভিন্ন কাঠামো, তাদের সবাইকে, স্থানীয় ছাত্র ছাত্রী যুবকদেরকে একত্র করে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে ওরিয়েন্টেশন দরকার, ক্লাস করা দরকার। যেভাবে যুদ্ধের সময় সিভিল ডিফেন্স ট্রেনিং দেওয়া হয়, সেই অর্থাৎ সবার মধ্যে একটা চেতনা আসে, সবার মধ্যে একটা সংঘবদ্ধতা আসে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। এইভাবে জনগণকে সম্পৃক্ত করে জনগণকে সক্ষম করে তুলতে হবে মাস্ক পরার জন্য। যারা একেবারে প্রান্তিক মানুষ, তারা হয়তো তাদের জীবিকার জন্য টাকা খরচ না করে তারা মাস্ক কেনার জন্য টাকা খরচ করবে না। এক্ষেত্রে তাদেরকে মাস্কটা বিতরণ করতে হবে। মাস্ক বিতরণ করার পরে আমি বলতে পারবো যে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে। তারা যে কর্মস্থলে আছেন, ফর্মাল বা ইনফর্মাল যে জায়গায়, সেখানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাটা থাকতে হবে। মার্চ মাসে ছিল, মার্চ এপ্রিলে ছিল, কিন্তু এখন সেটা অনেকটা শিথিল হয়ে গেছে। এভাবে আমরা তাদের মধ্য থেকে ভলান্টিয়ার তৈরি করে, যেটা বললাম, ট্রেনিং দিয়ে তাদেরকে দায়িত্ব দিতে হবে। এবং স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন, যারা বিভিন্ন বেসরকারি সংগঠন আছেন, অর্থাৎ একটা বড় আকারের সামাজিক সংগঠনের কাজে আমাদের যেতে হবে। এবং আমরা বলতে হবে যে আমরা যদি এই সংক্রমণটা কমিয়ে আনতে না পারি, আমরা আমাদের শিশুদের জন্য স্কুল খুলতে পারছি না, আমাদের ভবিষ্যৎ জেনারেশন একটা নষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়া করতে পারছি না। হ্যাঁ, স্কুল খোলার পরেও আবার সংক্রমণ বাড়তে পারে, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে সংক্রমণ প্রতিরোধের জন্য। কিন্তু আমাদের অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি না। এখন এমন দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের 9 মাস বন্ধ ছিল, কিন্তু করোনা মহামারীর জন্য মনে হয় এর চাইতে বেশি সময় বন্ধ রাখতে হচ্ছে। কাজে এই যে একটা তাগিদ, এই তাগিদের থেকে মানুষদেরকে সক্রিয় করে, মানুষদেরকে সম্পৃক্ত করে আমাদের যাওয়া দরকার। এবং এটি করতে কিন্তু খুব সফিস্টিকেটেড যন্ত্রপাতি আমদানি করার প্রয়োজন নেই। দরকার হচ্ছে মানুষকে নেতৃত্ব দেওয়া এবং মানুষকে কাজে লাগানো। সেই অভিজ্ঞতা আমাদের আছে এবং সেটিকে আমাদের করতে হবে। না হলে কিন্তু আমরা শুধুমাত্র ভ্যাকসিন, শুধুমাত্র ঔষধ, হাসপাতালে আইসিইউ করা, এগুলো কোনো শেষ নেই। আমাদের রোগ সংক্রমণ প্রতিরোধ যদি না করি, রোগীর সংখ্যা যদি আমরা না কমাই, আমরা লক্ষ লক্ষ আইসিইউ দিয়ে কিন্তু আমরা চাহিদা মেটাতে পারবো না যদি সংক্রমণটা নিয়ন্ত্রণ হয়ে যায়। ধন্যবাদ। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে ফিরে আসি। এই যে দীর্ঘ একটা লড়াইয়ের মধ্যে আমরা রয়েছে, সেখানে ভ্যাকসিনের অপেক্ষা যেমন একদিকে রয়েছে, তার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষা রয়েছে। এর মধ্যে সামনে আসলে অপেক্ষাটা কতদিনের হতে পারে যদি ভ্যাকসিনের হিসেবটা নেই, আর মাঝের সময়টুকুতে আসলে কিভাবে কি করা? খুবই জটিল একটা প্রশ্ন। সারা পৃথিবী আসলে এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে যে ভ্যাকসিন আসলে কবে আসবে। সবাই বলছে এটা, এবং আশাবাদ দিচ্ছে কেউ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে 2021 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম ভ্যাকসিনটি পৃথিবীতে আসা আর বাংলাদেশে ভ্যাকসিন চলে আসা, এই সময়ের মধ্যে একটা বড় ফারাক তৈরি হবে। কারণ আমরা ভ্যাকসিনটা পাবো অনেক কম পরিমাণে, এবং সেটা অনেক দেরিতে। সেই দুটো বিষয় বিবেচনা করলে আমাদের অন্তত পক্ষে, আমরা যদি এখনও এই মুহূর্তেও আমরা যদি ভ্যাকসিন তো আসলে বিনা পয়সায় অল্প কিছু ভ্যাকসিন পাওয়া যাবে, সর্বোচ্চ 20 ভাগ বলা হচ্ছে, 20 ভাগ মানুষের জন্য ভ্যাকসিন বিনা পয়সা, এবং সেটা 24 মাস লাগবে আসলে পেতে। তাহলে বাকি 80 ভাগ মানুষ ভ্যাকসিন কোথায় পাবে? আসলে তাদেরকে আউট অফ পকেট কিনতে হবে। এই বন্দোবস্ত কি বাংলাদেশে আসলে রিয়েলিস্টিক হবে?
আমাদের বিবেচনায় সেটা না। অতএব এই ৮০% মানুষের জন্য আসলে পকেটে বা সরকার মানে রাষ্ট্রীয় উদ্যোগে ভ্যাকসিন প্রকিউরমেন্টের ব্যবস্থা করতে হবে। আমাদের জানা মতে এখন সেখানে মাত্র $100 মিলিয়ন, মানে আমাদের যতদূর বুঝি $10 কোটি মতো একটা ফান্ড আছে। এর বহু গুণ টাকা প্রয়োজন পড়বে যদি আমাদের এই ৮০% মানুষের ভ্যাকসিনের জন্য কিনতে হয়। অতএব ভ্যাকসিন আমাদের ধারণা যে প্রায় আমাদের 18 মাস সময় লেগে যাবে আমাদের মোটা দাগে অল্প কিছু মানুষকে, রিস্কি পপুলেশন, হেলথ কেয়ার ওয়ার্কার, ল এনফোর্সিং এজেন্সি এদেরকে দিতেই। তাহলে এই সময়কাল জুড়ে যে আগামী 18 মাস থেকে 24 মাস সময় জুড়ে বাংলাদেশ কিভাবে চলবে, বা এই যে এই মাত্র মুস্তাক স্কুল বন্ধ থাকবে, এই সমস্ত কলেজ বন্ধ থাকবে, এই ধরনের যেগুলো বলা হচ্ছে যে আমাদের সামাজিক বিভিন্ন ধরনের কার্যক্রম সেগুলো বন্ধ থাকবে, সেটা তো আসলে চলতে। তাহলে বিকল্পটা কি? বিকল্প আমাদের বিবেচনা অনেকগুলো অপশনকে একসঙ্গে, এখানে বলা হচ্ছে একটা খুবই সুন্দর একটা কথা বলা হচ্ছে যে টুল বক্সের সব টুলস বের করে ব্যবহার করতে হবে। এবার এটা এমন ধরনের যুদ্ধ, এরপর আসলে যুদ্ধের সুযোগ নেই আমাদের হাতে। অতএব আমাদের হাতের সকল টুল বক্সে যা যা আছে সব বের করে এবার খেলে ফেলতে পারতে হবে। এবং তার মধ্যে আছে মনে করেন অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্ট অ্যাবান্ডেন্টলি অ্যাভেলেবল করতে হবে। টেক দ্য রিস্ক। কোনো আমরা একটা বটম লাইন যেভাবে আমরা ভাবতেছি তার চেয়ে দরকার হলে লো ডাউন করে আজ FDA যে জায়গায় বলতে পারছে যে তারা ভ্যাকসিন 50% কার্যকারিতার ভ্যাকসিন অনুমোদন দেওয়া হচ্ছে, 3 মাস টেস্টের পরে ভ্যাকসিন অনুমোদন দেওয়া হচ্ছে। ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন একটাই কারণে, মানুষের এই 1 কোটি মানুষকে যদি দেওয়া হয় 50 লক্ষ তো প্রোটেকশন পাবে। অথচ আজ থেকে জানুয়ারি মাসেও কোনোদিন 50% প্রোটেকশনে কোনো ভ্যাকসিনকে ভ্যাকসিন বলা হতো না। অতএব এই ইমার্জেন্সিটা আমরা পারসিভ করতে পারতেছি না। আমাদের অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্ট, মাস্ক ডিস্ট্রিবিউশন যেটা মুস্তাক ভাই বলছিলেন, এই ধরনের অজস্র ইন্টারভেনশনকে একসাথে সবগুলো না করতে পারলে আমরা ভ্যাকসিন আসার আগ পর্যন্ত বাংলাদেশের 17 কোটি মানুষকে রক্ষা করতে পারবো না। জি, একেবারে শেষ প্রান্তে ডক্টর ইকবাল, আপনার যদি এই সময়ের ব্যাপারে আর কোনো পরামর্শ থেকে থাকে। জি, ধন্যবাদ। আমি আর আমার পূর্ববর্তী দুইজন বক্তা যথেষ্ট যথাযথ কথা বলে দিয়েছেন। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই যে দেখেন, আমরা শুধু কিন্তু ভ্যাকসিন না, সায়েন্স কিন্তু বসে নেই। সায়েন্স শুধু ভ্যাকসিনের জন্য কাজ করছে না, এবং আমরা যে ওষুধগুলো এখন দিচ্ছি, এই যে আপনার নোভেল করোনা ভাইরাসের জন্য, আসলে করোনা ভাইরাস তো অনেক ধরনেরই আছে। এই ট্রিটমেন্ট কিন্তু যে ট্রিটমেন্টটা আমরা দিচ্ছি একটাও কিন্তু নোভেল করোনা ভাইরাসের ট্রিটমেন্ট না। আমরা মেকশিফট কিছু ওষুধ, যার দেখা গেছে যে 20 বা 30% সিভিয়ারিটি কেসে আপনার এই ওষুধগুলো কাজ করে। কিন্তু কিছু কিছু কোম্পানিও আছে এবং কিছু কিছু ইউনিভার্সিটিও আছে। আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, একজন পিটসবার্গ ইউনিভার্সিটি আর একটা হচ্ছে কারনেস্কি ইউনিভার্সিটি, তারা এমন কিছু জিনিস উদ্ভাবন করতে চাচ্ছে যেটা আপনার আমাদের এই নোভেল করোনা ভাইরাসের ওষুধ হিসাবেও কাজ করবে এবং প্রতিষেধক হিসাবেও কাজ করবে, এবং তারা কিন্তু সেকেন্ড স্টেজ পর্যন্ত চলে এসেছে এবং তাদের কাজ হবে। এবং তারা কিন্তু আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে চাচ্ছে, সেটা হচ্ছে এটা আপনার ইনজেক্টেবলস হিসাবেও থাকবে, আবার নাজাল স্প্রে হিসাবেও থাকবে, এবং তাদের যে ফাংশনটা হবে তাতে যাতে মানুষের দেহে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আগাচ্ছে। আমরা অবশ্যই এই যুদ্ধে সামিল থাকব, আমরা হতাশ হব না, আমরা আশাবাদী থাকব। কিন্তু আমাদের আসল যে কাজটা, আবারও আমি বলি, আপনি এখন যত ফর্মুলা যাই দেন, আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ভ্যাকসিন না আসছে বাজারে, যেটা কেউ বলতে পারবে না যে কবে আমরা পাবো, আবার যতদিন পর্যন্ত আমি যে ওষুধগুলোর কথা বলছি বা প্রতিষেধক যেটার কথাই বলছি, সেটা যতদিন পর্যন্ত না বাজারজাত করা হবে ততদিন অবশ্যই আমাদেরকে মাস্কটা ব্যবহার করতে হবে। আর স্কুল কলেজের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমি কিন্তু 1 বছর একটা স্টুডেন্টের জীবন থেকে চলে গেলে কিছু আসবে যাবে না, কিন্তু তার জীবনটা চলে গেলে কিন্তু বাবা মা আর সেটা সামাল দিতে পারবে না। সুতরাং আমি এইটার জন্য অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই যে তারা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা অফ করে দিয়েছে, এবং অন্তত পক্ষে 1 বছর বা আপনার 12-14 মাস বন্ধ রাখলে কোনো ক্ষতি আমাদের হবে না। ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি আজকের মতো।